রাতের ঝড় বৃষ্টি পেরিয়ে ধরণী যেন নতুন করে সেজে উঠেছে। ঝলমলে রোদে ধুয়ে গেছে পুরো শহর। মনে হচ্ছে সব কিছুতেই ছড়িয়ে পড়েছে এক সতেজ প্রাণ ভরা আভা। কায়ানের পেন্ট হাউসের বিশাল কাচে জানালা ভেদ করে এক মুঠো সোনালি আলো ধীরে ধীরে ভেসে এসে পড়েছে রিদিয়ার চোখে মুখে। আলোর সেই কোমল ছোঁয়া ঘুমন্ত মুখটাকে আলতো করে জাগিয়ে তুলতে চাইছে। মুখ হাঁ করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে, ক্লান্ত শরীরের ভারে একেবারে নিশ্চল। ঠোঁটের কোণা বেয়ে কয়েক ফোঁটা লালা গড়িয়ে পড়েছে। তার উষ্ণ স্পর্শে বালিশের এক পাশ ভিজে উঠেছে, তবু তার ঘুম ভাঙার কোনো লক্ষণ ছিল না। ঘুমের মাঝেই বিরক্ত স্বরে বিড়বিড় করে উঠল, ছুটুন্নি, জানালা বন্ধ কর না। কিন্তু কোনো পরিবর্তন ঘটল না, বরং আরও স্পষ্ট হয়ে তার চোখের ওপর পড়তে লাগলো। কিছুক্ষণ বিরক্তিতে ছটফট করে হঠাৎ করেই হাত পা ছড়িয়ে উঠে বসল সে। তার লম্বা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে সারা শরীর জুড়ে ছড়িয়ে আছে। ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু আলোয় চোখ কুঁচকে আবার বিড়বিড় করতে লাগলো। চোখ ডলতে ডলতে যখন ঠিক মতো তাকালো, মুহূর্তেই তার মুখ হাঁ হয়ে গেল। এই রুম? গতকালই তো এখানে এসেছিল, তাই চিনতে একটুও ভুল হলো না। পুরো ঘর জুড়ে কায়ানের সেই ভারী গাঢ় ক্লোনুদের ঘ্রাণ, যা তার উপস্থিতি না থাকলেও তার অস্তিত্বকে স্পষ্ট করে তোলে। হঠাৎ করেই ঘুমের সমস্ত নেশা কেটে গেল। সব কিছু যেন কাচের মতো পরিষ্কার হয়ে উঠল। গত রাতের প্রতিটা মুহূর্ত একটার পর একটা ভেসে উঠতে লাগলো চোখের সামনে। তার বুক ধকধক করতে লাগলো। তার নানাই, সব ঠিক আছে তো? একসাথে হাজারটা প্রশ্ন মাথায় আছড়ে পড়তে লাগলো। অস্থির হয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ঠিক সেই মুহূর্তেই রুমের দরজা খুলে গেল। সেদিকে চোখ পড়তেই দেখল কায়ান ভেতরে ঢুকলো। সে যেন রিদিয়াকে দেখলই না। সোজা ভেতরে এসে কোনো কথা না বলে নিজের মতো হাঁটতে লাগলো। পরনে এখনও গতকালের সেই শার্ট প্যান্ট, মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধু ক্লান্তি। এই নির্লিপ্ততা, এই অদ্ভুত দূরত্ব রিদিয়ার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। সে কোমরে হাত রেখে এক অজানা অস্বস্তি নিয়ে কপাল কুঁচকে রাগ আর অস্থিরতা নিয়ে বলে উঠল, আমি এই রুমে কি করে আসলাম? কায়ান নির্বিকার ভঙ্গিতে হাতের ঘড়িটা খুলে টেবিলে রাখতে রাখতে বিদ্রূপ কণ্ঠে বলল, আমার পায়ে ধরে। কায়ানের জবাবে রিদিয়ার চোখে রাগ আরও জ্বলে উঠল। সে আরেক ধাপ এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, এত পোড়া কপাল আমার এখনো হয়নি যে আপনার পা ধরতে হবে। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি বাড়ি যাব। কায়ান ঠান্ডা গলায় বলল। বিয়ের পর মেয়েরা তার হাজব্যান্ডের কাছে থাকে। এই কথাটা শুনতে সাধারণ হলেও তার ভেতরে ছিল এক অদ্ভুত চাপা দাবি। কিন্তু রিদিয়ার এই জবাব পছন্দ হলো না। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো মানবেন না, আপনি আমার হাজব্যান্ড। তবে কিসের ঠাকাঠাকি? তুমি তো মানো আমি তোমার হাজব্যান্ড। এই উত্তরে রিদিয়ার ধৈর্য আরও ভেঙে গেল। সে এক পা এগিয়ে এসে চোখে চোখ রেখে গলা আরও শক্ত করে বলে উঠল, আপনি মানেন? হ্যাঁ, আমি কেন মানব? কায়ান আবারও বাঁকা হাসি দিয়ে বলে উঠল। বিকজ উই আর আনফর্চুনেটলি ম্যারিড, মিসেস আরসলান। কায়ানের শেষ কথাটা শোনার পর থেকেই রিদিয়ার ভেতরে জমে থাকা রাগ যেন আরও তীব্র হয়ে উঠল। সকালবেলার এই অস্বস্তিকর পরিস্থিতি, তার উপর কায়ানের একের পর এক বাঁকা জবাব, সব মিলিয়ে তার মেজাজ তুঙ্গে পৌঁছে গেল। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ সে বুঝে গেছে এই মানুষটার সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সোজা উত্তর সে পাবে না। তার প্রতিটা প্রশ্নের জবাবই আসবে এমনভাবে যা তাকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলবে। কায়ান যেন ইচ্ছে করেই তাকে উপেক্ষা করে বেডরুমের ডান পাশের দেয়াল ঘেঁষে থাকা স্লাইডিং দরজার দিকে এগিয়ে গেল।
তার এই নির্লিপ্ততা হৃদিয়ার ভেতরের আগুনটাকে আরও বাড়িয়ে দিল। সে আর চুপ থাকতে পারল না, গলাটা একটু উঁচু করেই বলে উঠল, আমি হসপিটালে যাব নানাইয়ের কাছে। স্লাইডিং দরজাটা ঠেলে বিশাল ওয়াশরুমের দিকেই প্রবেশ করতে করতে কায়ান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, তোমার নানায়ের এখনও জ্ঞান ফেরেনি। ফ্রেশ হয়ে নাও, তারপর যাবে হসপিটালে। আমার এখানে কোনো জামা কাপড় নেই, ফ্রেশ হব কি করে? ন্যূনতম জ্ঞানটুকু নেই। একটা মেয়ের কি কি লাগতে পারে, আবার আমাকে এখানে থাকতে হবে? হৃদিয়ার কথাগুলো শুনে কায়ান ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত এক ঝিলিক। কোনো কথা না বলে সে নিজের শার্টটা খুলে ফেলল। পরনে শুধু রয়েছে বেল্ট জড়ানো কালো ফর্মাল ট্রাউজার। মুহূর্তেই হৃদিয়ার চোখ বড় হয়ে গেল। অপ্রস্তুত হয়ে পড়ল সে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই হঠাৎ পরিবর্তনে সে যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। কায়ান তখনও চুপ। উন্মুক্ত শরীরে ধীরে ধীরে কোমরের বেল্ট খুলতে খুলতে সে হৃদিয়ার দিকে এগিয়ে আসতে লাগল। তার মুখে লেগে আছে সেই এক নির্লজ্জ খেলা করা হাসি। এই দৃশ্য দেখে হৃদিয়ার শরীর হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। তার ভেতরে এক অজানা ভয়, অস্বস্তি আর লজ্জা একসাথেই কাজ করতে লাগলো। সে অজান্তেই পেছনে পা বাড়াতে লাগলো আর কাপা কণ্ঠে বলে উঠল, এই এই আজগুবি পুরুষ এরকমভাবে এগিয়ে আসছেন কেন? কিন্তু কায়ান তখনও কোনো জবাব দিল না। তার এই নীরবতা আর এগিয়ে আসা দুটোই হৃদিয়ার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। পেছাতে পেছাতে একসময় হৃদিয়ার পিঠ গিয়ে ঠেকল ড্রেসিং টেবিলে। আর তখনই যেন তার নিঃশ্বাস আটকে গেল। গলা শুকিয়ে কাঠ, মুখ থেকে কোনো কথা বের করতে পারছিল না। এই অপ্রস্তুত অচেনা পরিস্থিতিতে তার ভেতরে লজ্জা আর ভয়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করতে লাগলো। সে তাড়াতাড়ি নিজের দুই হাত বুকের সামনে জড়িয়ে ধরল। সে নিজেকে আড়াল করতে চায়। অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে বলে উঠল, এই বেয়াদ্দব অসভ্য লোক, সরে যান সামনে থেকে। হঠাৎ করেই কায়ান একদম তার সামনে এসে দাঁড়ালো। তাদের মাঝে দূরত্ব প্রায় নেই বললেই চলে। হৃদিয়ার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কায়ানের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে হৃদিয়ার চোখে মুখে। কায়ান হালকা ঝুঁকে পাশের একটা সুইচে চাপ দিল। মুহূর্তেই তাদের পাশের একটা দরজা খুলে গেল। হৃদিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে। বিশাল এক ক্লোথস রুম। সেখানে সারি সারি করে সাজানো শাড়ি, চুড়িদার, গাউন, অন্তর্বাস, জুতো, হ্যান্ডব্যাগ সব কিছু নিখুঁতভাবেই গুছিয়ে রাখা। এই দৃশ্য দেখে সে যেন কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। আর ঠিক তখনই কায়ান সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আর নির্লজ্জ ভঙ্গিতে ঠোঁটের কোণে হাসি টেনে চোখের টিপ্পনি দিয়ে বলে উঠল, চেক করে নেবেন মিসেস আর্সেলান, সব কিছুর সাইজ ঠিকঠাক আছে কিনা? এনিওয়ে, আমার ব্রেন খুব শার্প, সো আই নেভার ফরগেট দোজ টাচ। তার এই কথাটা শুনে হৃদিয়ার মুখ লাল হয়ে উঠল। কায়ান সেখান থেকে চলে গেল। কায়ান সরে যেতেই হৃদিয়ার আগে গজগজ করে উঠল। ওই চোখে ছানি পড়বে, অসভ্য বেয়াদ্দব খবিশের বাচ্চা। এরপর নিজের হাতটা বুকের সামনে থেকে সরিয়ে ধ্যাত বলে নাক মুখ কুচকে ওই ক্লোথরুমের দিকে পা বাড়ালো। সেদিকে গিয়ে আবারও নজর পড়তেই মুখ হাঁ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই তার মনেই অন্য এক চিন্তা ঢুকে পড়ল। চোখ কুচকে ঠোঁট কামড়ে সে বিড়বিড় করে বলে উঠল, এত এত মেয়েদের ড্রেস কেন? এখানে কি অন্য মেয়ে? ভাবনাটা আসতেই তার ভেতরটা হঠাৎ জ্বলে উঠল। অকারণে রাগ, অজানা হিংসা সব মিলিয়ে তার মুখটা অসহায় হয়ে উঠল। এইসব ভাবতে ভাবতেই সে একটা পিচ রঙের ঘেরওয়ালা চুড়িদার তুলে নিল। এরপর কাচের কাবার্ড খুলে অন্তর্বাস নিতে গিয়ে যখন সেগুলোর দিকে ভালো করে তাকালো, মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। একটু থেমে গলা খাকারি দিয়ে অবাক হয়ে বলে উঠল, এগুলো তো আমার, বেয়াদ্দবের বাচ্চা, এগুলোর কথা। এরপর নিজের প্রয়োজনীয় জিনিসই উঠিয়ে নিল, বাড়তি কিছু না নিয়ে। নেশার চূড়ায় ডুবে থাকা মার্সেলোর ফোন বেজেই চলেছে।
কিন্তু তার কোনো হুঁশ নেই ফোনটা ধরার। প্রায় আরও 6-7 বার ফোন বাজার কারণে বিরক্তিতেই কপাল কুঁচকে উঠল তার। এক ঝটকায় পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিল সে। এরপর দাঁতে দাঁত চেপে কলটা রিসিভ করলো আর বিরক্ত কণ্ঠে বলে উঠল, হোয়াট দ্য হেল লোকা, এত ডিস্টার্ব কিসের? তখন ওপাশে ভয় মেশানো কণ্ঠে বলে উঠল, স্যার, আমাদের অফিস ধুলোয় মিশে গেছে। ওপাশ থেকে কথাটা শুনতেই মুহূর্তে তার মুখের সব নেশা উধাও। সে বিস্ময় নিয়ে অবিশ্বাস্য কণ্ঠেই বলে উঠল, মানে নেশা আমি করেছি নাকি তুমি করেছো, যে সব ননসেন্স কথাবার্তা বলছো? স্যার, আর্থ কয়েকের কারণে অফিসের পুরো বিল্ডিং শেষ। মুহূর্তের মধ্যেই দুশ্চিন্তার ছাপ মার্সেলোর চোখ মুখ ছড়িয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না সে এই মুহূর্তে কি শুনল। তখন ওপাশ থেকে বলে উঠল এক কাতর কণ্ঠে, স্যার, সব শেষ কিন্তু। ওপাশ থেকে এরকম আমতা আমতা করতে দেখে মার্সেলো চিৎকার করে বলে উঠল, কিন্তু কি লুকা? স্যার স্যার ওই ওই আর্থ কয়েক শুধু আমাদের অফিস বিল্ডিংয়ে ধসে পড়েছে। মুহূর্তেই মার্সেলোর চোখের দৃষ্টি ধারালো হয়ে উঠল। তার হাতের আঙুল চলে গেল তার কপালে। কিছু মুহূর্ত রাগে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কপাল চেপে এক ভয়ঙ্কর গর্জনে বলে উঠল, বাস্টার্ড, এটা আর্থকুইক না, ইটস সেইসমিক সিমুলেশন। হাতের মুঠো শক্ত হয়ে গেল আর পরের সেকেন্ডেই মার্সেলো আবার চিৎকার করে উঠল। অ্যান্ড ইটস ডান বাই কায়ান্দেমির আরসালান। দুপুর গড়িয়ে বিকেলের আভাস নামতে শুরু করেছে। আদনান সাহেবের এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা আশ্বাস দিয়েছে তাকে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। অন্যদিকে নিকোলাইয়ের অবস্থাও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। ডাক্তার জানিয়েছে 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় তার জ্ঞান ফিরে আসতে পারে। সেই আশাটুকুই যেন সবাইকে কোনোভাবে ধরে রেখেছে। নিকোলাইকে রাখা হয়েছে ফার্স্ট ফ্লোরের একটি প্রাইভেট রুমে। আর সেই রুমের বাইরের লবিতেই এখন নীরব অপেক্ষায় বসে আছে কায়ান, আইদিন, এমির আর ক্রিস্টিয়ান। চারজনই একই জায়গায় থাকলেও তাদের ভেতরের অস্থিরতা আলাদা আলাদা। কায়ান চুপচাপ বসে আছে, মুখে সেই চিরচেনা কঠিন অভিব্যক্তি। বাইরে থেকে তাকে দেখলে মনে হবে সব কিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভেতরে ভেতরে তার চিন্তাগুলো থেমে নেই। গত রাতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত সব যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। এই সব ভারী দম বন্ধ করা পরিস্থিতির মাঝেই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে জিনিয়া, মাহিয়া আর রিদিয়া নেমে এসেছে নিচের ক্যান্টিনে। কিন্তু পরিবেশ বদলালেও মন তো আর বদলায় না। এই শোরগোলের মাঝেই সুযোগ বুঝে জিনিয়া হঠাৎ করেই ঝুঁকে এসে চোখ ছোট করে অদ্ভুত কৌতূহলী ভঙ্গিতে বলে উঠল, এই রীতি, তুই কবে কবে এই কাজ সারলি রে? ছুটুন্নি মনে করাস না, নিজের মাথা ফাটাতে মন চাইছে, আর আমি কিছু করিনি, যার করার ওই বেয়াদ্দপ করেছে। তার কথায় বিরক্তি থাকলেও ভেতরে ভেতরে একটা অসহায়ত্ব স্পষ্ট, যেন সে নিজেই পুরো ঘটনাটার উপর নিজের কোনো নিয়ন্ত্রণই খুঁজে পাচ্ছে না। পাশ থেকে মাহিয়া আর চুপ থাকতে পারল না। সে উদ্বেগ আর কৌতূহল নিয়ে বলে উঠল, সাইনটা তো তুই করেছিস রীতি। এইসব কবে হলো? আমাদের কেন কিছু জানালি না? আর এই লোকটাই বা কোথায় যার সঙ্গে? কথাটা শেষ করার আগেই রিদিয়া তাড়াতাড়ি হাত বাড়িয়ে মাহিয়ার হাত চেপে ধরল। তার চোখে হঠাৎ দুশ্চিন্তার ছায়া নেমে এলো। চারপাশে একবার তাকিয়ে নিয়ে কাকুতির ইশারায় ধীম গলায় বলে উঠল, মাহিয়াপু প্লিজ চুপ যাও, ওই বদমাশ লোকের কথা ভুলেও বলতে যেও না। ওই অ্যানাকোন্ডা জানলে কি করবে ঠিক নেই। চারিদিকে ওই অ্যানাকোন্ডার লোক ঘোরাঘুরি করছে। জিনিয়া ভ্রু কুঁচকে খানিকটা অবাক হয়ে আবার একটু খোঁচা দিয়ে বলে উঠল, বাবা, তুই কবে থেকে বড় আঙ্কেলকে ভয় করতে শুরু করলি? রিদিয়া সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। সে মুখে বিরক্তি নিয়ে গলায় জেদ চড়িয়ে বলে উঠল, ওরকম অসভ্য আজগুবির লোককে আমি ভয় পাই না। শুধু যে ঘাট তেরামো করে ওইগুলোই সহ্য হয় না।
মনে হয় যেন মুখ ফাটিয়ে হাতে ধরিয়ে দিই। আমার কথা বাদ দাও ছুটুনি, তুমি কিভাবে ছোট আঙ্কেলকে বিয়ে করলে? তোমরা তো দুজনেই সাপ আর বেজি। কথাটা বলেই সে মাহিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হালকা দুষ্টুমি মেশানো গলায় আবারও বলে উঠল, কি মাহি আপু, তুমিও তো ওই রাধুনি আঙ্কেল? কথাটা শেষ করার আগেই মাহিয়ার গলা শুকিয়ে গেল। মুখে এক অদ্ভুত অস্বস্তি। সে যেন বুঝতেই পারছে না কী বলবে। চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মুখের অভিব্যক্তি সব বলে দিচ্ছে। আর জিনিয়া, সে বরাবরের মতোই পাত্তা না দিয়ে নিজের মতো করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করল। একটু বিরক্ত, একটু ঢিলেঢালা ভঙ্গিতে বলে উঠল, আরে মাহি আপু, এত প্যারা নিও না তো। শোন রিদি, আমি ওইসব বিয়ে ফিয়ে মানি না। তার কথায় একটা হালকা ভাব থাকলেও ভেতরে ভেতরে তিনজনের মনেই জমে আছে অনেক না বলা কথা। এদের এই কথোপকথনের মাঝেই তার দৃষ্টি গিয়ে আটকালো নিকোলাইয়ের কেবিনের সামনে। আর সেখানে দাঁড়িয়ে আছে কায়ান, ঠোঁটের কোণে হালকা হাসি। সামনে দাঁড়ানো এক অল্প বয়সী লেডি ডক্টরের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গেই রিদিয়ার চোখে আগুন জ্বলে উঠল। চোখ মুখ কুঁচকে গেল, নাক ফুলে উঠল রাগে। আইদিন রিদিয়ার দিকে তাকাতেই হতভম্ব হয়ে উঠল। এরপর রিদিয়ার ভয়ঙ্কর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকাতেই বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে উঠল, অ্যাশল খুব ভালো করে জানে বউকে কি করে জ্বালাতে হয়। রিদিয়া আর সহ্য করতে পারল না। হাত শক্ত করে মুঠো করে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে উঠল, লুচ্চা বিয়ে করেছে তাতে কি হয়েছে? ক্যারেক্টার তো আগের মতোই রয়েছে। হাসি আর ধরছে না, দাঁত সবগুলো বের করে দিয়েছে। ডাক্তারটাকে দেখো, নিজের ডিউটি ছেড়ে একজন বিবাহিত পুরুষের সঙ্গে গল্প শুরু করেছে বেয়াদ্দব মহিলা। কায়ানের দিকে পা বাড়ালো। এরপর তাদের সামনে গিয়ে রুদ্ররূপে দাঁড়াতেই কায়ান যেন রিদিয়াকে এক পলক উপেক্ষা করেই লেডি ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ওকে, এদিকে অনেক ক্রাউড হচ্ছে, আমরা বরং আপনার অফিসে গিয়ে বাকি কথাগুলো শেষ করি। আই ডোন্ট লাইক ক্রাউড। ডাক্তারটি মিষ্টি সুরে বলে উঠল, ইয়েস স্যার, শিওর, কাম দিস ওয়ে। এরপরই রিদিয়ার পাশ কাটিয়ে কায়ান ওই ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে কায়ান ওখান থেকে চলে গেল। আর এই অপমান, এই উপেক্ষা যেন রিদিয়ার বুকে যেন ঝড় তুলে দিল। রাগে তার পুরো মুখ লাল হয়ে উঠল, সঙ্গে এক বুকে এক যন্ত্রণা উপভোগ করল। অনেক কষ্টে নিজেকে সামলে রাগে বলে উঠল, আমায় বিয়ে করে অন্য মেয়ে নিয়ে অফিস রুমে ঢুকাচ্ছি, বেয়াদ্দবের বাচ্চা। প্রায় কিছু মুহূর্ত অপেক্ষার পর রিদিয়া আর সহ্য করতে না পেরে ওই ডাক্তারের রুমের সামনে অনেকক্ষণ পায়চারি করেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখলো লেডি ডাক্তার একাই বেরিয়ে এসেছে। তার মানে সে আসার আগেই ওই বেয়াদ্দব আগেই বেরিয়ে গেছে। কিন্তু নিজের রাগ সামলাতে না পেরে এক ঝটকায় ওই ডাক্তারের হাত টেনে অফিস রুমে ঢুকে গেল। ডাক্তার হতভম্ব হয়ে গেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই রিদিয়া ওই ডাক্তারের মুখে হাতের পাঞ্জা দিয়ে চেপে দাঁতে দাঁত পিষে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, বেয়াদ্দব ডাক্তার, পরের জামাই নিয়ে নিজের পার্সোনাল অফিসে ঢুকিস? তোর এত বড় সাহস! চোখে এমন আগুন যেন সামনে দাঁড়ানো মানুষটাকে ভস্ম করে দেবে। রিদিয়ার রাগ যেন চরম সীমানায় উঠেছে। তার বুক ওঠানামা করছে রাগে। সামনে থাকা ডাক্তারকে যেন কথা বলার কোনো সুযোগই দিল না। তার আগেই রিদিয়া আবার রাগে গজগজ করতে করতে বলে উঠল, মেয়েরে তোর মুখ ফাটিয়ে দিব শালা পচা পান্তা। সুন্দর বেটা দেখলে মুখ থেকে লোল পড়ে, বেয়াদ্দব মহিলা। আর আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে কথা বলবি তো তোর চোখ ফুটো করে দিব। দাঁত বের করে হাসা না, দাঁতের নকশা বদলে দিব তোর। এই বলে মুখটা ধাক্কা দিয়ে রাগে গজরাতে গজরাতেই ওখান থেকে চলে যেতে চাইলে ডাক্তারটা নেকি কান্না করতে করতে বলে উঠল, আপনি যে হন না কেন, আমি ঠিক আপনার নামে কমপ্লেন করব।
রিদিয়া পেছন ঘুরে এক বাঁকা হাসি দিয়ে মিডল ফিঙ্গার দেখিয়ে ওখান থেকে চলে গেল। গেটের সামনে এসে থামলো কালো রেঞ্জ রোভার। ড্রাইভার নেমে দরজা খুলে দাঁড়ালো, প্রায় অনুরোধের সুরে বলল, ম্যাম প্লিজ, আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া মানা। দরকার নেই, আমি সিএনজি করে চলে যাব। কিন্তু কেউ তার কথা শুনল না। শেষ পর্যন্ত অসহায় বিরক্তি নিয়ে গাড়িতে উঠে বসতে হলো তাকে। বিকেলের নরম সোনালি আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে কৃত্রিম আলোর শীতল আভায় ডুবে যাচ্ছিল চারপাশ। ঠিক তখনই কালো রেঞ্জ রোভার এসে থামল সেই উঁচু অট্টালিকার সামনে। গাড়ির দরজা খুলতেই রিদিয়া যেন আর এক মুহূর্তও সেখানে থাকতে পারল না। দ্রুত পা ফেলে নেমে গেল। চোখে মুখে জমাট বাঁধা রাগ, ঠোঁটের কোণে চেপে রাখা আগুন। লিফটে ওঠার সময়ও তার বুক ওঠানামা করছিল দ্রুত। লিফট এসে পেন্ট হাউসের সামনে দাঁড়াতেই সে দ্রুত বেরিয়ে যেতে যেতে নিজের মধ্যেই গজগজ করতে করতে বলে উঠল, বিয়ে মানে না, বউ মানে না, আবার আমাকে মানতে হবে ওনাকে হাজবেন্ড। বিয়াদ্দব একটা, অন্য মেয়ের সঙ্গে পার্সোনাল অফিসে ঢুকে বসেছিল। তার কণ্ঠে ঝাঁঝ আর চোখের আগুন পেন্ট হাউসের স্টাফদের এক মুহূর্তেই থামিয়ে দিল। দুজন স্টাফ সাবধানে এগিয়ে এসে জিজ্ঞেস করল, না লেডি বস, কিছু লাগবে? রিদিয়া একবারও তাদের দিকে ঠিকমতো তাকালো না। গম্ভীর ঠান্ডা গলায় শুধু জিজ্ঞেস করল, আমাদের বিগ বস কোথায়? উনি নিজের রুমে আছেন লেডি বস। এইটুকু শুনেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পা বাড়িয়ে কায়ানের রুমের সামনে গিয়ে জোরে দরজা ঠেলে ঢুকে গর্জে উঠল। অসভ্য বিয়াদব। ঢুকেই রিদিয়ার ভ্রু কুঁচকে গেল, কারণ কায়ান রুমে নেই। চারপাশে একবার চোখ বোলালো। বিছানা ফাঁকা, সোফা ফাঁকা, নিঃশব্দ একটা অদ্ভুত স্থিরতা। তার ভেতরের বিরক্তিটা আরও বাড়তে শুরু করলো। দ্রুত পা ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে তাকালো, সেখানেও কেউ নেই। ঠোঁট চেপে ধরল বিরক্তিতে। ঠিক তখনই ঝপ করে পানিতে কিছু পড়ার শব্দ। সেই শব্দ শুনেই রিদিয়ার দৃষ্টি হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে পেছন ঘুরে তাকালো কাঁচের স্লাইডিং দরজার দিকে। ওপাশে আধা রুফটপের সুইমিং পুল। চোখে আবার রাগের ঝিলিক জ্বলে উঠল। দ্রুত পা বাড়িয়ে এগিয়ে গেল সেই দিকে। দরজার পাশে গিয়ে দাঁড়ালো। ঠোঁট খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই পানির ভেতর থেকে এক ঝটকায় শব্দ করে ভেসে উঠল কায়ান। আধা উন্মুক্ত শরীরটা দাঁড়িয়ে পড়ল। এরপর মাথা ঝাঁকাতেই ভেজা চুলের ফোঁটাগুলো চারদিকে ছিটকে পড়ল। হাসি ক্ষুদ্র জলকণাগুলো নীল আলোয় ক্ষণিকের জন্য ঝলসে উঠল। একটা গভীর ভারী শ্বাস নিয়ে সে মাথাটা পেছনে ঠেলে দিল, যেন ভেতরের সব ক্লান্তি মুহূর্তে ছেড়ে দিচ্ছে। ভেজা চুল কপালে লেগে আছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে ধীরে ধীরে, কপাল বেয়ে, ঘাড় বেয়ে নিচে নেমে যাচ্ছে। ভ্রুর পাশে থাকা প্ল্যাটিনামের পিয়ার্সিংটা আলোয় চিকচিক করে উঠছে। সন্ধ্যার স্নান আলো আর সুইমিং পুলের নীল আভা মিলে তার ভেজা অর্ধ উন্মুক্ত শরীরটাকে এক অদ্ভুত মোহময় ছায়ায় ঢেকে দিয়েছে। ট্যাটু জড়ানো বুকে টান টান পেশিগুলো যেন নিখুঁতভাবে খোদাই করা। নিম্নাংশে শুধু কালো ট্রাঙ্ক, ভেজা কাপড় শরীরের সঙ্গে লেগে থেকে তার গড়নের প্রতিটা বাঁক আরও প্রকট করে তুলেছে। এই দৃশ্য দেখে রিদিয়া থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখ হালকা হাঁ হয়ে গেল। চোখের ভেতরে রাগের আগুন ধীরে ধীরে অন্য এক অচেনা অনুভূতিতে গলে যেতে লাগলো। হলদে ফর্সা গাল লাল হয়ে উঠছে, কানের লতিও রং ধরেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে চারপাশের সব শব্দ হারিয়ে গেছে। একটা অদ্ভুত ঘোর তাকে গ্রাস করেছে। সব কিছু ঝাপসা লাগছে, হাত পা অবশ হয়ে আসছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করল, আজ ওয়েদার এত গরম কেন? কিছু মুহূর্ত পর কায়ান ধীরে ধীরে ইনবিল সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। তার শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে।
প্রতিটা ফোঁটা যেন হৃদিয়ার দৃষ্টি আটকে দিচ্ছে। কায়ানের ঠোঁট বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এরপর এক হাত তুলে ভেজা চুলগুলো পেছনে সরিয়ে নিল সে, স্বাভাবিক ভঙ্গিতেই। কিন্তু তাতেই যেন হৃদিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। হৃদিয়া তখনও স্থির, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কায়ান পাশে থাকা টি টেবিল থেকে সাদা টাওয়ালটা তুলে নিল। চুল মুছতে মুছতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটা পদক্ষেপ হৃদিয়ার হৃদস্পন্দনকে আরও জোরে বাজিয়ে তুলছে। ঠান্ডা বাতাস গায়ে লাগছে, তবুও তার শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। মুহূর্তেই কায়ান তার একদম সামনে এসে দাঁড়ালো। ভ্রু সামান্য উঁচু করে একবার তাকালো তার দিকে, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত কিন্তু কাঁটা বিঁধে যাওয়া সুরে বলে উঠল, ম্যাম প্লিজ শাট ইউর মাউথ। মশা ঢুকে যাবে তো? কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল হৃদিয়ার মাথায়। হঠাৎ করেই সেই অদ্ভুত ঘোর ভেঙে বাস্তবতায় ফিরে আসতে লাগলো সে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে এক গভীর নিঃশ্বাস টেনে নিল। নিজেকে সামলানোর এক মরিয়া চেষ্টা। ভ্রু কুঁচকে দাঁত চেপে নিজের ভেতরের অস্থিরতাকে দমন করতে করতে মনে মনে বিড়বিড় করে উঠল, হৃদির বাচ্চা কন্ট্রোল। এই লুচ্চা অসভ্য লোক তোর মাইন্ড ডিস্ট্রাক্ট করছে। লুচ্চার সঙ্গে থাকতে থাকতে তুই নিজেও লুচ্চা হয়ে যাবি, যেটা হতে দেওয়া চলবে না। চোখ বন্ধ রেখেই পেছন ফিরে দাঁড়ালো সে, রাগে শরীর টান টান, তবুও জল শক্ত হয়ে আছে। হাত মুঠো করে গলায় জমে থাকা কথাগুলো বিষের মতো বেরিয়ে এলো। অন্য মেয়ে নিয়ে তার পার্সোনাল অফিসে। কথাটা শেষ করার আগেই ঠান্ডা এক ফোঁটা পানি এসে পড়ল তার গালে। হৃদিয়া থমকে গেল, চোখ খুলে ফেলল ঝট করে। আর চোখ খুলতেই তার সামনে একদম কাছে কায়ানের ভেজা অ্যাবসগুলো দৃশ্যমান। দৃশ্যটা যেন আবারও তার সব হিসেব গুলিয়ে দিল। কণ্ঠ শুকিয়ে গেল, শব্দগুলো গলায় আটকে গেল। কষ্ট করে এক ঢোক গিলে ধীরে ধীরে উপরে তাকালো। কায়ানের গলায় সাদা টাওয়েল ঝুলছে, সে সামান্য ঝুঁকে আছে তার দিকে। এক হাত স্লাইডিং দরজায় ভর দিয়ে পুরো শরীরটা যেন হৃদিয়াকে ঘিরে ফেলেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সেই জলবিন্দুগুলো এসে ছুঁয়ে যাচ্ছে হৃদিয়ার গাল। এই ঠান্ডা স্পর্শটাই যেন তার শরীরের ভেতর কাঁপন ধরিয়ে দিল। কায়ান আরেকটু ঝুঁকে এলো তার দিকে, তার ভারী কর্কশ কণ্ঠ নিয়ে বলে উঠল, কিছু বলছিলেন বেবি? হৃদিয়া সে যেন সব ভুলে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, বুকের ভেতর ধুকপুক শব্দ। এরপর কায়ান আরও কাছে এসে দাঁড়ালো। তার ভেজা শরীরের হালকা স্পর্শেই হৃদিয়ার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। তবুও অপলক তাকিয়ে থেকে কাপা কণ্ঠে বলে উঠল, আপনি ম্যারিড ভুলে যাবেন না। কথাটা শোনা মাত্রই কায়ান ধীরে ধীরে নিজের ঠোঁট হৃদিয়ার ঠোঁটের একেবারে সামনে এনে থামালো। দূরত্বটা নেই বললেই চলে, যেন তাদের উষ্ণ নিঃশ্বাসও একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। তার কণ্ঠ নিচু করে কর্কশ কণ্ঠে বলে উঠল, মনে করার কোনো রিজন পাচ্ছি না বেবি, রিজন দাও। হৃদিয়া চোখ বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ যেন নিজের ভেতরের জেদটা মাথা তুলে দাঁড়ালো। এক ধাক্কায় কায়ানকে সরিয়ে দিল সে। চোখে আগুন আর গলায় কঠোরতা নিয়ে বলে উঠল, আপনি যদি রিজন না পান তবে আমারও কোনো রিজন নেই। মনে রাখার যে আমি ম্যারিড। যাকে ইচ্ছা তাকে নিয়ে যান অফিস রুমে, আমিও যা। বাকিটা আর শেষ করতে পারল না, তার আগেই কায়ানের গর্জন বেজে উঠল। হয় মুহূর্তেই বদলে গেল তার চোখের রং, হয়ে উঠল ঠান্ডা, ধারালো আর বিপজ্জনক। কিন্তু হৃদিয়াও থামল না, সেও জেদ নিয়ে তাকিয়ে থেকে জবাব দিল, কি শুধু জানে ধমক দিতে। লুচ্চা লোক, আগে মেয়েদের সঙ্গে ইটিস পিটিস করে শান্তি হয়নি। মানতে হবে না, বিয়ে আমিও মানি না। এসব বিয়ে, আমি যে ম্যারিড তার কোনো চিহ্ন নেই, তাই আমিও আনম্যারিড। তাই থাকবো না আমি এখানে কোনো আনম্যারিড পুরুষের সঙ্গে।
কথা শেষ করেই মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পরের মুহূর্তেই এক টানে কায়ান তার হাত ধরে ফেলল। তারপর এক ঝটকায় নিজের বুকে টেনে কাঁধে তুলে নিল। রিদিয়া ছটফট করতে লাগলো। রাগ, লজ্জা, অপমান সব মিলিয়ে অস্থির হয়ে উঠেছে সে। কিন্তু কায়ান কোনো কথাও বলল না, বরং ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্থির পায়ে এগিয়ে গিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা তুলে নিল। কাঁধে বসে রিদিয়া চিৎকার করে উঠল। ছাড়েন আমায়। এক মুহূর্ত দেরি না করে কল করলো ক্রিস্টিয়ানের নাম্বারে। দৃঢ় একেবারে আদেশের সুরে বলে উঠল, ক্রিস্টিয়ান, আমার বাঙালি বেবিকে আনম্যারিড থেকে ফুলি ম্যারিড লুক দিতে যা যা দরকার আমার 1 আওয়ারের মধ্যে চোখের সামনে চাই। আই নিড পেয়ার অফ কাপল ফিঙ্গার রিং অলসো। কায়ান সেই কথাগুলো শুনে শুধু ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি টানল, যেন এই রাগ, এই প্রতিবাদ সবই তার কাছে অচেনা নয়, বরং উপভোগ্য। সে ইতিমধ্যেই রিদিয়াকে নিয়ে নিজের কাবার্ড রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এখনই সীমাবদ্ধ জায়গার ভেতর আটকে পড়েছে দুজন মানুষ আর তাদের জটিল অনুভূতিগুলো। রিদিয়া না পারছে বেরিয়ে যেতে, না পারছে এই পরিস্থিতিতে স্থির থাকতে। আর কায়ান সে এখনও ভেজা ট্রাঙ্ক পরেই দাঁড়িয়ে, টাওয়েল দিয়ে ধীরে ধীরে চুল মুছছে, যেন কোনো তাড়াহুড়োই নেই তার। এই দৃশ্য চোখে পড়তেই রিদিয়া হঠাৎ মুখ ঘুরিয়ে নিল। গলাটা শুকিয়ে এলো, বুকের ভেতরটা অদ্ভুতভাবে আবারও কেঁপে উঠল। এক ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করল সে। তারপর দাঁত চেপে অন্যদিকে তাকিয়েই বলে উঠল, অসভ্য লোক, জামা পরা যাচ্ছে না? জামা কাপড়ের জগতে দাঁড়িয়েও এসব পরে দাঁড়িয়ে আছেন, লজ্জা করে না আপনার? কায়ান এই কথা শুনতেই রিদিয়ার দিকে ঘুরে গেল আর বাঁকা হাসি দিয়ে বলে উঠল। তার কণ্ঠে যেন বিরক্তি, লজ্জা আর অদ্ভুত এক অস্থিরতা মিশে আছে, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু কায়ান কথাটা শুনতেই ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো, চোখে খেলল হালকা বিদ্রুপ। মিসেস আর্সলান, ডিড ইউ ফরগেট আমাকে তুমি এইভাবে প্রথম দেখছো না? ডিড ইউ ফরগেট আমার বেডরুমে সোফায় আমার উপরে বসেছিলে? অ্যান্ড নাও উই আর হাজব্যান্ড ওয়াইফ, সো আই থিঙ্ক। রিদিয়ার চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, সো আই থিঙ্ক এখন আর তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। এই বলে কায়ান ধীরে ধীরে রিদিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তার চোখে সেই অদ্ভুত স্থিরতা, যেন সে জানে এই মুহূর্ত থেকে আর ফেরার কোনো পথ নেই। রিদিয়া মুহূর্তেই থমকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। বুকের ভেতর ধকধক শব্দ যেন হঠাৎ করেই জোরে শোনা যেতে লাগলো। তার নিঃশ্বাস আটকে আসছে, ঠোঁট কাঁপছে। আবার এগিয়ে আসছেন কেন? শব্দগুলো ঠিকমতো বেরোচ্ছেও না, তবুও সেই কাঁপা স্বরেই লুকিয়ে আছে তার ভেতরের সমস্ত অস্থিরতা। কায়ান সেই কাঁপা কণ্ঠ শুনে শুধু নির্লজ্জ এক হাসি টানল, যেন এই অস্থিরতা, এই ভয় সবই তার নিয়ন্ত্রণে। সে রিদিয়ার চিবুক ছেড়ে উঠে দাঁড়ালো। তার উপস্থিতি যেন রিদিয়াকে ঘিরে ফেলল পুরোপুরি। কায়ান তার সামনে থেকে সরে যাওয়ায় রিদিয়া এক স্বস্তির নিঃশ্বাস নেবে, কিন্তু পরের মুহূর্তেই কাউচে বসে থাকা রিদিয়াকে এক ঝটকায় টেনে তুলল সে। আর কায়ান নিজে বসে রিদিয়াকে তার দুই উরুর উপর বসিয়ে দিল। রিদিয়া কিছু বোঝার আগেই তার শরীর কেঁপে উঠল। অপ্রস্তুত, হঠাৎ ঘনিষ্ঠতায় হারিয়ে যাওয়া এক অনুভূতি। কায়ানের নীলাভ চোখ দুটো ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সেই দৃষ্টিতে এখন এক ধরনের নেশা, এক ধরনের গভীর অধিকারবোধ। নিজের বাঁ হাত চলে গেল রিদিয়ার পেছনে, আলতো করে তার চুলগুলো আঁকড়ে ধরল। রিদিয়ার কাঁপতে থাকা মুখটা নিজের চোখের সামনে নিয়ে এলো। রিদিয়ার গাউন হাঁটুর কাছে উঠে এসেছে। সেই উন্মুক্ত ত্বকে কায়ানের হাতে স্পর্শ পড়তেই রিদিয়ার সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল। কর্কশ ধীম কণ্ঠে অতি তার বর্তমানের দরজা খুলে দেওয়ার চেষ্টা। মনে পড়েছে? রিদিয়ার শরীর দুলে উঠল, ঠোঁট কাঁপছে,
শব্দগুলো যেন ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছে। তার ডাগর ডাগর কাজল কালো চোখ তুলে তাকালো কায়ানের চোখে, আর সেই মুহূর্তেই এই গভীর মায়াবী দৃষ্টি কায়ানকে যেন নিজের সঙ্গে বেঁধে নিল। আর সেই দৃষ্টির ভেতরেই ডুবে গিয়ে কায়ান নিজের ভেতরেই এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। আর সেই দৃষ্টির ভেতরেই ডুবে গিয়েই কায়ান নিজেকে সামলাতে না পেরে নিজের মনে মনে বলে উঠল, রু, প্লিজ। তোমার চোখের দিকে তাকালে চারপাশের সব বাস্তবতার ধোঁয়াশায় ঠেকে যায়, সব কিছু যেন অস্তিত্ব হারিয়ে ফেলে। তোমার এই কাজল কালো দৃষ্টি আমাকে থামিয়ে দেয়, আমাকে আমার নিজের পথ থেকে বিচ্যুত করে ফেলে। আমি যে পথে হেঁটে চলেছি, যার গন্তব্যের ঠিকানা আমার অজানা, সেই পথের দিশা যেন হারিয়ে যায় তোমার চোখের গভীরতায়। এই অতল দৃষ্টির মায়ায় ডুবে গেলে হয়তো আমি আর কোনোদিন ফিরে পাবো না আমার সেই পথ, হয়তো নিজেকেও না। এই স্বীকারোক্তি নিজের ভেতরের দুর্বলতাকে মেনে নেওয়া তাকে আরও বেশি অসহায় করে তুলল। কিন্তু কায়ানকে এভাবে নিশ্চুপ দেখে হৃদিয়ার হাত অজান্তেই কাঁপতে কাঁপতে কায়ানের বুকের উপর থেমে গেল, ঠিক সেই জায়গায় যেখানে তার নিজের দেওয়া ক্ষতের দাগ জ্বলজ্বল করছে। সেই স্পর্শে কায়ানের শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সরালো না। হৃদিয়ার কণ্ঠ ভেঙে যাচ্ছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার এই নীলাভ দৃষ্টিতে কি এমন আছে? আপনাকে এতটা ঘৃণা করার পরেও কখনো মন থেকে ঘৃণা করতে পারিনি। আমি আবার কেন দুর্বল হয়ে পড়ছি আপনার দৃষ্টিতে? আপনার স্পর্শে, আপনার এই হাত দিয়ে আপনি কত নারীকে স্পর্শ করেছেন, তবুও কেন এই স্পর্শে আমি মিশে যাচ্ছি? আপনি কি সত্যি অনেক নারীকে স্পর্শ করেছেন? জানি না কেন আমার মানতে কষ্ট হয় আপনি অন্য কাউকে গভীরভাবে স্পর্শ করেছেন। নিজের চোখে না দেখলে হয়তো কখনোই মেনে নিতে পারতাম না আপনি অন্য। তার প্রতিটা শব্দে অভিমান, কষ্ট, ভালোবাসা আর ভেতরে জমে থাকা হাজারটা প্রশ্ন একসাথে বেরিয়ে এলো। কায়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, চোখের দৃষ্টিও মাঝে মাঝে বেইমানি করে বিবি। তোমাকে যা দেখানো হবে তুমি তাই দেখবে, কিন্তু তার মধ্যে সত্য কতটা সেটা তোমায় খুঁজে নিতে হবে। এই কথাটা যেন সরাসরি গিয়ে আঘাত করল হৃদিয়ার ভেতরে। হৃদিয়া বিস্ময়ে তাকিয়ে পড়ল। তার সমস্ত বিশ্বাস, সন্দেহ, অনুভূতি সব কিছু এক মুহূর্তে কেঁপে উঠল। কাঁপতে থাকা ঠোঁটে হৃদিয়া বলে উঠল, তার মানে? কিন্তু কায়ান কোনো উত্তর দিল না, শুধু ধীরে এগিয়ে এসে কপাল ঠেকিয়ে দিল হৃদিয়ার কপালে। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছে, ভারী, উষ্ণ আর অস্থিরভাবে। এই নীরবতা, এই কাছাকাছি থাকা শব্দের চেয়েও অনেক বেশি কিছু বলে দিচ্ছে। মুহূর্তে কায়ানের হাতের চাপ হৃদিয়ার উরুর উপর আরও দৃঢ় হয়ে উঠল। হৃদিয়ার মুখ থেকে বেরিয়ে এলো এক নিম্ন স্বর, আর এই কণ্ঠ কায়ানের ভেতরে দমিয়ে রাখা অনুভূতিগুলোকে যেন ধীরে ধীরে নিয়ন্ত্রণ ছাড়িয়ে দিচ্ছে। সে একটু ঝুঁকে এলো, হৃদিয়ার ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো। তার শ্বাস ছুঁয়ে গেল তার ত্বক, আর সেই মুহূর্তে একটা কাঁপন ছড়িয়ে পড়ল হৃদিয়ার শরীর জুড়ে। তারপর খুব নিচু, ঘোর লাগা কণ্ঠে হৃদিয়ার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, সেন বেনে মিল্ক দুকুনো মুসুন নিষ্ক সেন বেনেম সেন। হৃদিয়া শুনতেই পায়নি। শব্দগুলো তার কানে এলেও অর্থ যেন পুরোপুরি ধরা দিল না। তবুও কেন যেন সেই অজানা ভাষার শব্দগুলো সরাসরি গিয়ে ছুঁয়ে দিল তার হৃদয়। অজান্তেই তার দুই হাত কায়ানের পিঠে গিয়ে থামল, নখ দিয়ে আঁকড়ে ধরল তাকে, যেন সে নিজেও বুঝতে পারছে না সে দূরে সরে যেতে চায় নাকি আরও কাছে আসতে চায়। আর সেই মুহূর্তেই কায়ানের হাতের স্পর্শে হৃদিয়ার গাউনের কাপড় উপরে উঠিয়ে দিল, আর হাত আগের থেকেও আরও দৃঢ় হলো উন্মুক্ত উরুতে। তখনই হৃদিয়ার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু তবুও কায়ানকে আটকানোর মতন শব্দ তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো না। কায়ানের অস্থির নিঃশ্বাস ভারী হয়ে উঠছে খুব দ্রুত। এরপর আবার কর্কশ চাপা কণ্ঠে বলে উঠল, ইশক, আমাদের কাটানো ভালো মুহূর্তগুলো মনে করো।
কায়ানের প্রতিটা শব্দ যেন ধীরে ধীরে হৃদিয়ার বন্ধ চোখের অন্ধকারে অতীতের ঢেউ তুলে দিতে লাগলো। একটার পর একটা স্মৃতি যেন জেগে উঠতে লাগলো তার ভেতরে। অতীতের স্পর্শ, কিছু না বলা মুহূর্ত, কিছু অস্বীকার করা অনুভূতি, সব মিলেমিশে এক অদ্ভুত ঘোর তৈরি করলো। এই স্মৃতির ভার আর অনুভূতির টানে হৃদিয়ার মাথা ধীরে ধীরে পেছনে হেলে গেল। তার শরীর নিঃশব্দে গলে যেতে লাগলো সেই মুহূর্তের ভেতর। আর সেই হেলে পড়া শরীর এসে থামল কায়ানের হাতে, যা কায়ানের ভেতরে এক তীব্র নিয়ন্ত্রণহীন প্রতিক্রিয়া সৃষ্টি করল। তার নিঃশ্বাস আরও ভারী হয়ে উঠল। হাতে স্পর্শে যেন আর কোনো সংযমই রইল না। হৃদয়ার উন্মুক্ত উরুর ওপর তার আঙুলের বিচরণ ক্রমশ অস্থির, প্রায় উন্মাদ হয়ে উঠল। হৃদয়ার গাউন ধীরে ধীরে সরে গিয়ে উঠে গেল উরুর উপরিভাগে। সেই উন্মুক্ত ত্বক আর উষ্ণ স্পর্শের সংঘাতে একটা কাঁপন ছড়িয়ে পড়ল দুজনের পুরো শরীর জুড়ে। কায়ানের নাক তখনও হৃদয়ার গলার কাছে। দুজনের বুক ওঠানামা করছে দ্রুত, অস্থির ছন্দে। আর সেই মুহূর্তেই এক গভীর ভেজা ঠোঁটের স্পর্শ গলার কাছে পড়তেই হৃদয়ার মুখ থেকে বেরিয়ে এলো এক মৃদু কাতর শব্দ। এই ক্ষীণ শব্দটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। কায়ান মুহূর্তেই নিজের 2 হাত দিয়ে হৃদয়াকে আরও কাছে টেনে নিল, এতটাই কাছে যেন তাদের মাঝে আর কোনো দূরত্ব, কোনো বাস্তবতা নেই। তারপর হৃদয়ার গলায় ঠোঁট ছুঁয়ে রেখে এক গভীর কামড়ের চিহ্ন এঁকে দিল। আর সেই অজান্তেই নিজের ভেতরের বাঁধ ভেঙে যাওয়া অনুভূতির ভারে একটা ভারী গোঙানি মিশে গেল তার কণ্ঠে। ইশক, প্লিজ।